আমন্ত্রণ প্রবাসের সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলে মনে করে বিএনপি, জামায়াত ও এনসিপি। দল তিনটির নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় এই করিডোর দেয়া হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। পুরো বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার আহ্বান জানাচ্ছেন তারা। বাকিটা জানাচ্ছেন সাইফুল ইসলাম। বছরের পর বছর ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছেই, অথচ আলোচনার সমঝোতা হলেও এখনও একজনকেও ফেরত পাঠানো যায়নি। এর মধ্যেই আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা সরকার, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে দেশটির যে সীমান্ত অঞ্চল রয়েছে সেখানকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এমন অবস্থায় আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, কারণ সীমান্ত অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষা সবচেয়ে বড় প্রশ্ন। এর মধ্যেই আরও একটি প্রসঙ্গ নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা। তা হলো জাতিসংঘকে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর করিডোর দিতে ঢাকার নেয়া নীতিগত সিদ্ধান্ত। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে দেশব্যাপী শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। এই করিডোরে দিয়ে যদি ওই আরাকানের ওখানে যদি গৃহযুদ্ধের যদি অংশ হিসেবে আমরা চলে আসি, তাহলে এটা তো বাংলাদেশের একটা কাজে রূপান্তরিত হবে। সেই জন্য আমরা মনে করি যে এই সরকারের সিদ্ধান্তটা আমাদের সাথে সবার সাথে আলোচনা করে নিলে, যেহেতু এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, করিডোর দিলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। নীতিগতভাবে এটা গ্রহণযোগ্য হতে পারে না। কারণ হলো এই করিডোর দেওয়ার মধ্য দিয়ে সংঘাত সংঘর্ষ বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে যেতে পারে। জাতীয় নাগরিক পার্টিও করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে বিস্তারিত আলোচনার পক্ষে। এখন হয়তো সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যেহেতু ইমপ্লিমেন্টেশন হয় নাই, এটা রাজনৈতিক দলগুলোর সাথে যদি সম্ভব হয় আলোচনা করা উচিত। কারণ না হলে যেটা হবে যে অনেকের মধ্যে অনেক ব্যাপারে বিভ্রান্তি আছে বা অনেক কনফিউশন আছে। অনেকে মনে করছেন এটা দিয়ে কোনো আমরা বড় ধরনের কোনো ভূরাজনৈতিক খেলার মধ্যে পড়ে গেলাম কিনা। তিনটি দলে মনে করছে বিষয়টি সরকারকে বিস্তারিতভাবে পরিষ্কার করতে হবে। হিউম্যানিটেরিয়ান করিডোর বলছে, কিসের হিউম্যানিটেরিয়ান করিডোর? এটা তো এক্সপ্লেনেশনটা তো গভর্নমেন্টে দেওয়া উচিত জনগণকে। জনগণ বুঝবে কেমন করে? বাংলাদেশ যদি আবার ফিলিস্তিনের মতো পরিস্থিতি হয়ে যায়, তাহলে লং টার্মে আমরা জাতিগতভাবে এটার ভোগান্তির শিকার হব। সুতরাং এক বাক্যেই কথা হচ্ছে, এই ধরনের করিডোর কতটুকু যৌক্তিক এটা আরও সুচিন্তিতভাবে বিবেচনা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো স্পর্শকাতর ইস্যুতে দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দিতে হবে বলে মনে করে রাজনৈতিক দলগুলো। আরাকান আর্মিকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলতে পারে। পাশাপাশি এমন সিদ্ধান্তে হুমকিতে পড়তে পারে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। বিস্তারিত প্রমা চৌধুরীর প্রতিবেদনে। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা জানিয়েছে বাংলাদেশ। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের সাথে বাংলাদেশের প্রতিশ্রুতির লিখিত কোনো নথি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। রোহিঙ্গা সমস্যা সমাধানের দায়িত্ব জনগণ এ সরকারকে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। তাদের লিখিত প্রতিশ্রুতি দরকার যে এই সহায়তার কারণে আমরা এদের ফেরত নিব। তাকে একটা বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে ঠিক করতে। তাকে কিন্তু কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে। তাকে ম্যান্ডেট দেওয়া হয়নি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সমাধান করতে ইত্যাদি। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়নি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। করিডোর সেটা হয়তো পুরা জাতিকেই জানানো উচিত ছিল, বা অন্যান্য দেশের যত
দল আছে বা রাজনৈতিক দলগুলো তাদের একটা কনসেনসাস বা একটা সম্মত সিদ্ধান্ত তাদের সাথে আলোচনার মাধ্যমে নেয়, বিকজ এটা একটা কৌশলগত অবস্থান বাংলাদেশ গ্রহণ করতে যাচ্ছে। উদ্দেশ্য সেখানে হাসিল করার জন্য এই করিডোর হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য সমূহ ঝুঁকির সৃষ্টি করবে বলে আমি মনে করি। যদিও মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা চালুর বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের নেতৃত্বে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কেবলমাত্র লজিস্টিক সহায়তা প্রদানে আগ্রহী। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। মিয়ানমারে আরাকান আর্মির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। এই অবস্থায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিদ্রোহী এই গোষ্ঠীটি। এর মধ্যে নিজেদের ক্ষমতার জানান দিয়ে শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সূচি সরকারকে হটিয়ে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার জুড়ে জ্বলছে আগুন। গোলাগুলি আর মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে গোটা দেশ। শাসন, শোষণ আর ক্ষমতা দখলের লড়াইয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মিয়ানমার। এই লড়াইয়ে কমপক্ষে 20টি জাতিগত গোষ্ঠীর নাম শোনা যায়। এসব গোষ্ঠীর মধ্যে ক্ষমতা ও প্রভাবের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে আরাকান আর্মি বা AA। গোষ্ঠীটির হামলার মুখে মিয়ানমারের বিভিন্ন স্থানে একের পর এক ঘাঁটি হারাতে শুরু করে শক্তিশালী জান্তা বাহিনী। সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের হাতে সামরিক জান্তা বাহিনীর কোণঠাসা হয়ে পড়ার পর থেকেই আলোচনার শীর্ষে আরাকান আর্মি। গণমাধ্যমের তথ্য বলছে, জান্তা সরকারের শোষণ বঞ্চনা সইতে না পেরে পূর্ণ স্বাধীনতার আশায় 2009 সালের 10 এপ্রিল মাত্র 26 সদস্য নিয়ে যাত্রা শুরু করে আরাকান আর্মি। গোষ্ঠীটিকে রাজ্যভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে অভিহিত করে মিয়ানমার। গোষ্ঠীটি গঠিত হয় চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA সহায়তায় এটি গঠিত হয়ে সেখানে প্রশিক্ষণ নিতে শুরু করে তারা। এরপর থেকেই ধীরে ধীরে জান্তার গলার কাঁটায় পরিণত হয় গোষ্ঠীটি। জানা যায়, আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদের যোগানদাতা কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA ও তাদের মিত্র ইউনাইটেড ওয়ার স্টেট আর্মি। এমনকি আরাকান আর্মি বেশিরভাগ অস্ত্র পায় চীন থেকে। তবে গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য মতে আরাকান আর্মির নিয়মিত অর্থের যোগানদাতা রাখাইনের স্থানীয়রাই। রাখাইনের অভিবাসী শ্রমিকদের পাশাপাশি স্থানীয় ধর্নাঢ্য ব্যক্তিরা নির্ধারিত হারে চাঁদা দেয় আরাকান আর্মিকে। 30 জুন 2024 সালে দ্য ডিপ্লোম্যাটকে মাউক ইউ ও ইউনাইটেড লীগ অব আরাকানের প্রবীণ সদস্য উহাল্লাসাও সাক্ষাৎকার দেন। সেখানে তারা আরাকান আর্মির সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে নেতৃত্বকে চিহ্নিত করেন। সেই সঙ্গে আছে সব সম্প্রদায়ের সম্পৃক্ততা। পূর্ববর্তী সংগঠনগুলোর মতো জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নেই এখানে। আফরিন মৌ, নিউজ 24। প্রবাসীদের ভোট দেওয়ার মাধ্যম নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপি ও জামায়াত সহ বড় দলগুলো চায় প্রক্সি ভোটিং, আর পোস্টাল ও অনলাইন ভোটিং এর পক্ষে এনসিপি। মঙ্গলবার সকালে এক সেমিনারে আবারও নিজেদের অবস্থান জানান দলগুলোর নেতারা। সিইসি জানান, সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে চায় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নেই। অনেক দেরিতে হলেও এই সুযোগ চালু করতে চায় নির্বাচন কমিশন। তবে প্রক্সি নাকি পোস্টাল বা অনলাইন ভোটিং ব্যবস্থায় এই দ্বার খুলবে, তা নিয়ে বিপরীতমুখী রাজনৈতিক অঙ্গন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বিষয়ে একটি সেমিনার হয়। অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ 20টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিইসি বলেন, সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের আওতায় আনতে চায় কমিশন। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই। এজন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি, যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া হবে তা নিয়ে রয়েছে বিভক্তি। বেশিরভাগ দল প্রক্সি ভোটিং এর পক্ষে। এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এই প্রক্রিয়াটা যাতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে।
এদিকে পোস্টাল ও অনলাইনে প্রবাসীদের ভোট নেওয়ার পক্ষে এনসিপি। প্রক্সি ভোটিং এর অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। রিজার্ভেশনগুলো আমরা আগামী 15 তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো। প্রবাসীদের ভোটিং নিয়ে আগামী 15 মের মধ্যে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। প্রথম দিন বাংলাদেশ থেকে 10টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন 4000-এর বেশি হজযাত্রী। এর মধ্যে 8টি ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 2টি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:10 398 জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। সেখানে আগেই উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। মুসল্লিরা পৌঁছানোর পরপরই ফুল দিয়ে অভ্যর্থনা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর হজ জহুরুল ইসলাম, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোড টু মক্কার অধীনে ঢাকা থেকে সরাসরি মক্কায় পৌঁছাবেন হজযাত্রীরা। এতে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে জানান রাষ্ট্রদূত। সেই সঙ্গে দূতাবাস হজযাত্রীদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে পরবর্তী যে ফ্লাইটগুলো আছে সেগুলো যথারীতি প্রথম ফ্লাইটের মতো খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের হজ মিশনে যারা আছেন, বিশেষ করে আমাদের হজ অফিসার, ওনার নেতৃত্বে যাবতীয় আয়োজন আমরা সম্পন্ন করেছি। হজের সার্বিক ব্যবস্থার জন্য সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান হজ প্রত্যাশীরা। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি, আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। অনেক ভালো লাগছে যে আল্লাহ আমাকে একটা মেহমান হিসেবে কবুল করেছেন। সঠিক ব্যবস্থাপনায় হজ করতে আসতে পেরেছি, এই জন্য আমার বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। এবারের সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। খুবই ভালো সার্ভিস ছিল, সেটাই বলছি যে আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হচ্ছে বেস্ট সার্ভিস পেয়েছি। এর মধ্যে 8টি ফ্লাইট জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে এবং 2টি মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা 87,100 জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জন পবিত্র হজ পালিত হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, আপনার রিপোর্টটি দেখছিলাম, সেখানে দেখছিলাম যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 10টি ফ্লাইটে 4000-এর বেশি হজযাত্রী এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন। তো এই বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? পাশাপাশি হজযাত্রীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা এখন পর্যন্ত কতটা সন্তুষ্ট সবকিছু মিলিয়ে, সে বিষয়ে জানাবেন। জি, ধন্যবাদ সারা আপনাকে। সারা, আপনি জানেন বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সে সর্বপ্রথম 398 জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরে বাংলাদেশ বিমান যুগে 7:10 সৌদি সময় 7:10 বাংলাদেশ বিমানের পরে 414 জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ হজ টার্মিনালে এসে পৌঁছায়। তাদেরকে সেখানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানায়। সেই সাথে হজ কাউন্সিলর এবং আমাদের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। সেই সাথে সৌদি আরবের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা হাজিদের শুভেচ্ছা জানান এবং তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। আপনি জানেন বাংলাদেশ থেকে হাজির যারা এসেছে তাদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে, যেমন রুট টু মক্কার যেটা প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে বাংলাদেশ থেকে তারা হাজিরা ইমিগ্রেশন সম্পন্ন করে এখানে আসার পর তারা কোনো ইমিগ্রেশন করতে পারে, সরাসরি তারা বাসে করে মক্কা এবং মদিনায় তাদের হোটেলে চলে যান। সেখানে হোটেলে পৌঁছার পর হাজিদের যেই লাগেজ প্যাকিং করা হয়েছে
সেইগুলো তারা হোটেলে গিয়ে তাদের লাগেজ বুঝে পেয়েছে বলে আমাদেরকে হাজিরা জানিয়েছেন। আমরা হাজিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা অত্যন্ত সন্তুষ্ট, তারা কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এবং ধর্ম উপদেষ্টাকে। তারা আমাদেরকে যে জানিয়েছেন, তারা বলেছেন যে এইবারে সর্বোচ্চ সেবা দিয়েছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে এবং সৌদি সরকার পক্ষ থেকে। আপনারা হাজিরা সৌদি সরকারকেও কৃতজ্ঞতা জানান। আপনাকে আরো কেউ জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে এই পর্যন্ত 13,180 জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন এবং তারা মক্কা মদিনায় ইবাদতে মশগুল আছেন। ফিরোজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর সৌদি আরবে জেদ্দা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। পূর্ব লন্ডনের প্রখ্যাত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালামের পরিচালনায় কালাম সলিসিটরস এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। পূর্ব লন্ডনের গ্যান্স হিলে এই শাখার যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির শীর্ষস্থানীয় আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ব্যারিস্টার কালাম জানান, এই শাখাটি তরুণ এবং উদ্যমী আইনজীবীরা পরিচালনা করবেন। এখানে ইমিগ্রেশন সংক্রান্ত মামলা ছাড়াও নারী শিশু আইন, পারিবারিক কলহ এবং সম্পত্তি সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ব্যারিস্টার কালামের মেয়ে সলিসিটর সাবিহা তাহসিন কালাম এবং পুত্র ট্রেইনি সলিসিটর ইয়াসিন হাসনাত কালাম উপস্থিত ছিলেন। বাংলাদেশি সন্দেহে গত কয়েকদিনে 6,500-এর বেশি মানুষকে গ্রেফতার করেছে ভারতের গুজরাট সরকার, যাদের বেশিরভাগই ভারতীয় মুসলিম, এমন অভিযোগ উঠেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে এই অভিযোগের কথা উঠে এসেছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ভারতের রাজ্যটিতে এটি সবচেয়ে বড় অভিযান। সম্প্রতি ভারতের গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয় রাজ্য সরকার। আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বার্তাও দেয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রথমে আহমেদাবাদ ও সুরাটে এবং তারপর পুরো গুজরাটেই বেআইনি বাংলাদেশি আটক করতে অপারেশন শুরু করে গুজরাট পুলিশ। এরই মধ্যে আটকও করা হয়েছে কয়েক হাজার মানুষকে। আটককৃতদের মধ্যে কয়েকশো বাংলাদেশিকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। তবে বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান বলে জানা গেছে। বিবিসির বাংলায় এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। উত্তরপ্রদেশ, উড়িষ্যা ও মহারাষ্ট্রেও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার ঘটনা ঘটছে। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর তা আরও বেড়েছে বলে জানা গেছে। সব ক্ষেত্রেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের কেউ কেউ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবর নালিশও পাঠিয়েছেন, তবে এখনো কোনো সাড়া মেলেনি। আসমাতুলি, নিউজ 24। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায় জামায়াত ইসলামী, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। এ সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। এর আগে পথসভায় বলেন, মৌলভীবাজারের জনগণ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় তিনি মন্তব্য করেন। বলেন, সাধারণ মানুষই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ সময় ধানের শীষে ভোট চান বিএনপির এই নেতা। ফখরুল বলেন, বিএনপি কোনো প্রতিহিংসা চায় না। এ সময় নেতাকর্মীদের খারাপ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেন তিনি। আপনাদের সকলের দোয়ায়, চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষে যদি আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যা কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলি আমরা করব। ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে আসবে, আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে দিবে। ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে না।
এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।